জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে। আলো দাদা দাঁড়ান দাঁড়ান, গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। আরে আমি পৌঁছলাম, এক্ষুনি পৌঁছলাম। আরে না না, আমি ফোন করতামই। হ্যাঁ, ফ্ল্যাটটা ভালো, খুবই ভালো। বলছি তুই বাড়ির সকলকে একটু জানিয়ে দিস। আমি ফোন করবো পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি এখন। পৌঁছে গেছি মেঘ, আমার নতুন বাড়িতে পৌঁছে গেছি। আমি জানি তুমি চিন্তা করছো আমার জন্যে। আমি ঠিক করে পৌঁছলাম কি না, আমি একা একা কি করে থাকবো, কি আমার দেখাশোনা করবে। মেঘ, আমি জানি বাড়াবাড়ি শোনাবে, আমি জানি অনেকে হয়তো বাঁকা হাসবে, তবু এটাই সত্যি যে তোমাকে ছাড়া দিনগুলো আমি অনেকের সঙ্গে থাকলেও একাই থাকতাম। মেঘ, আমি জানি আমাকে হাজার ঘেন্না করলেও তুমিও আজ বড্ড একা। মেঘ, এই ঘরটার কোথাও তোমার এতটুকু ছোঁয়া নেই। তোমাকে বলিনি কোনোদিন, কাউকেই বলিনি। আমি বাড়িতে আমার ঘরটা ইদানিং টিকতে পারতাম না। কয়েকটা দিন তো মাত্র তুমি ছিলে ওই ঘরটায়, কিন্তু যেই মনে হতো তুমি আর কোনোদিন আসবে না ওই ঘরে, আমার গোটা অন্তরাত্মা যেন ভয়ে সিঁটিয়ে যেত, দম বন্ধ লাগতো, অন্ধকার লাগতো। মেঘ, আমি বোধহয় পারতাম না শেষ অব্দি ওই শহরে তোমাকে ছেড়ে একা থাকতে। কোনোদিন সেই ছুটে চলে যেতাম তোমার কাছে, বলতাম চলো সব ভুলে আবার একসঙ্গে বাঁচি। আমি জানি তুমিও পারতে না হয়তো আমার ডাক উপেক্ষা করতে। আর তারপর আবার আমি তোমার জীবনে না চেয়েও নিয়ে আসতাম অশান্তি। সেই ভয়েই শহর ছেড়ে চলে এলাম মেঘ। হয়তো তোমাকে কষ্ট দিলাম, তবু আরো বড় কষ্ট থেকে তো বেঁচে গেলে। মেঘ, আমি ঠিক করেছি প্রতিদিন তোমাকে একটা করে চিঠি লিখব,
ইয়েস, ঠিক শুনেছ, চিঠি। হাসছো তো? আজকের যুগে চিঠি, একটা ফোন করলে যেখানে একে অন্যকে দেখতে পাবো, সেখানে কাগজ কলম বাগিয়ে চিঠি। সে তুমি হাসো, আমি তোমাকে চিঠি দেবই। কেন জানো? আমি যে কোনোদিন তোমাকে ফোন করব না মেঘ, কোনোদিন না। আমি তোমার জীবনের কালো ছায়া হয়ে যে আর থাকবো না। আমি আমার হাজারো জটিলতা নিয়ে দূরে থাকব। তোমার আকাশে তুমি নিজের খুশি মতো উড়ে বেড়াও। ভালো থেকো মেঘ, সফল হও, সুখী হও। আজ এই অবধি, এখানকার কথা পরে লিখছি। ভালোবাসা, তোমার নীল। এই তারিখটা ক্যালেন্ডারে এলোই না। কেমন করে? ম্যাজিক। ম্যাজিক করে ইনএভিটেবলকে ঠেকানো যায় না নীল, সময়কে ঠেকানো যায় না। তারিখটা তো আসবে, আর আমাদের তার সামনে দাঁড়াতেই হবে। আজকে কি লিখলে আমাকে শোনাবে না? রোজই তো শোনাই তোমাকে, তুমি শুনতে পাও কিনা জানি না। তুমি অবধি আমার গলার স্বর পৌঁছোয় কিনা সেটাও জানি না। আমি তোমার কথা সব শুনি মেঘ, তোমার প্রতিটা হাসি, প্রতিটা কান্না। তুমি শুনতে পাও আমার কথা? মেঘ, আমার খুব ইচ্ছে করে আমি যা লিখেছি তোমার জন্য, সেই সব লেখা একদিন তোমার কাছে পাঠাবো, তুমি পড়বে। পড়ি তো আমি, তুমি রোজ যা লেখো। কি করে পড়ো? বারে তুমি লেখো তো আমাকেই, তোমার চিঠিগুলো ঠিক আমার ঠিকানায় চলে আসে। আমি তো কোনোদিনও ঠিকানা লিখিনি চিঠিতে। তাতে কি, তোমার কথাগুলো ঠিক তাদের ঠিকানা খুঁজে নেয়। রোজ এসে আমার জানলায় টোকা দেয়, আর আমি যখনই জানালা খুলি, তোমার এক ঝাঁক কথা আমায় ঘিরে ধরে। সত্যি? তোমার মতন মিথ্যে আমি বলি নাকি? এটা ভুল কথা, এটা আমি মানব না। মিথ্যে তুমি বলতে, আর তুমি আমার মিথ্যে ধরে ফেলতে। নীল, তুমি তো আমার সব মিথ্যেই ধরে ফেলতে, এই সহজ মিথ্যেটা ধরতে পারলে না। নীল, আমি তো চেয়েছিলাম, প্রাণপণে চেয়েছিলাম যে এই 6টা মাস সত্যি হোক। আমি তোমাকে থেকে বুঝতে পারতাম নীল যে তুমি বদলে গেছো। নীল, আমি বিশ্বাস করতে চাই যে মানুষ বদলায়, তুমি বদলে গেছো। সেই বদলে যাওয়ার নীল আমাকে বড্ড টানছিল, আজও টানে সেই নীল আমাকে, যে আমার মতো একটা আনরোম্যান্টিক মানুষকে ভালোবাসতে শিখিয়েছিল। তাকে
আমার খুব ভালোবাসতে ইচ্ছে করে নীল, তার বুকের মধ্যে নিঃশ্বাস নিতে ইচ্ছে করে। এই সহজ সত্যিটা তুমি ধরতে পারলে না নীল, নাকি ধরতে চাইলে না? মেঘ, আর মাত্র 2 দিন, তারপর কোর্ট আমাদের স্থায়ী বিচ্ছেদের ওপর শিলমোহর বসিয়ে দেবে। আইনত আমি তোমার কেউ থাকবো না, তুমিও আমার কেউ থাকবে না। তোমার কষ্ট হবে? তোমার? কে জানে। আচ্ছা মেঘ, তারপরেও যদি আমার ইচ্ছে হয় তোমাকে চিঠি পাঠাবার, আমি পাঠাবো। আমি অপেক্ষা করব নীল। মেঘ, একটা সত্যি কথা বলবো, 6 মাস বাদে সামনের 19 তারিখ আবার তোমার আমার দেখা হবে। 6 মাস মেঘ, 6 মাস তোমাকে দেখতে পাবো মেঘ, তোমাকে দেখতে পাবো, এই ভাবনাটাই আমাকে বিচ্ছেদের সমস্ত দুঃখ ভুলিয়ে দিচ্ছে। তুমি আমার পাশে থাকবে, আমি তোমার পাশে থাকবো, তোমার কথা শুনবো, তুমি আমার সামনে থাকবে মেঘ। হোক না সেটা একদিনের জন্য, তবু তো সেটা সত্যি মেঘ, সেটা সত্যি। বড্ড অস্থির লাগছে নীল। হঠাৎ এই তারিখটায় তাকিয়ে ভেতরে বড্ড অস্বস্তি হচ্ছে। ঘুরে তাকাতে ভয় করছে। আমি জানি তুমি নেই, প্রতিদিন আমার এমনটা হয়। তোমাকে আমি আমার কাছে অনুভব করি, তারপর হঠাৎ দেখি তুমি নেই, কোথাও নেই। তোমাকে স্বপ্নে দেখি, এমন করেই স্বপ্নে দেখি মনে হয় যেন সব সত্যি। হাত বাড়ালেই তোমায় ছুতে পারবো। কতবার হাত বাড়াইও, কিন্তু ঘুম ভেঙে যায় শূন্যে। জানি এখন যেই পেছন ফিরে থাকাবো দেখবো তুমি নেই। এই আগের বার তুমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলে, আমি মেনে নিয়েছিলাম সেই সিদ্ধান্ত। এবারেও কি? থাক, আর যেন নয়। এখন তোমার সঙ্গে কথা বললে আমি আরো দুর্বল হয়ে যাব। এই তো ছোটদা ভাই, বসে পড় খেতে। মর্নিং। গুড মর্নিং। দাদাভাই মেসেজ করেছিল 18 তারিখ রাত্রির ফ্লাইটে আসবে বলে, ওই মাঝরাত্রিরে নাগাদ এসে পৌঁছবে বললো। বাহ, চমৎকার। তো 19 তারিখ মাঝরাত্রির ফ্লাইটে ফিরে যাবে, সেটাও নিশ্চয়ই বলেছে। যা বাবা, সেটা আমাকে বলেনি, সেটা আমি কি করে জানবো? আর আমিও জিজ্ঞেস করিনি। ও জানাবার হলে জানাবে, না জানাবার হলে জানাবে না। আমি আলাদা করে জিজ্ঞেস করলে হয়তো রিপ্লাই দেবে না, এড়িয়ে যাবে। না না, জিজ্ঞেস করতেই বা যাবি কেন? তুই মিছিমিছি ওর অ্যাটিটিউডটা দেখতে যাবেই বা কেন? আমার কেন জানি মনে হচ্ছে দাদা ভাই আমাদের চিনতে পারবে তো।
গত 6 মাসে দাদা ভাই আমার সাথে 6টা সেন্টেন্স বলেছে কিনা সেটাও আমাকে হিসেব করতে হবে। উফ, তোরা সব সময় এত কমপ্লেন করিস না। ওর দিকটাও একবার ভাব, কোনো দিন বাড়ি ছেড়ে এতদিন ধরে বাইরে থেকেছে ও? না না, সেটা যে কাউকেই থাকতে হতে পারে ছোট, আর সেটা তো নিজের চয়েস, সেটা নিয়ে ব্রুড করবেই বা কেন? বৌদি, আমার মনে হয় আমরা একটু নীলের ব্যাপারে বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছি। মেঘের সঙ্গে ওর এই ব্রেকআপটা কিন্তু শুধুমাত্র একটা সম্পর্কের ব্রেকআপ নয়। আমি তো বলবো এই ঘটনাটার ফলে ওর মধ্যে একটা বড় রকমের সেলফ রিয়েলাইজেশন এসছে। এই সম্পর্কটা ওয়ার্ক না করায় ওর মধ্যে একটা বড় রকমের ব্যর্থতার বোধ আছে। ওর যদি এটা নিয়ে খারাপ লাগা থেকেই থাকে, মেঘের সঙ্গে আলাদা হওয়াটা যদি ওর কাছে কষ্টের হয়, তাহলে ও এটা নিজে চুজ করেছিল কেন? ওর কাছে সুযোগ ছিল তো নিজের ভুলটা শুধরে নেওয়ার, তখন তাহলে সেটা করলো না কেন? কারণ ও এসকেপিস্ট, পালিয়ে জীবন বাঁচছে। দিদিভাই, আমরা কেউ না ওর জায়গায় নেই। আমার মনে হয় ওকে এইভাবে জাজ করাটা কিন্তু ঠিক হচ্ছে না। ও নিশ্চয়ই কিছু একটা ভেবে এই ডিসিশনটা নিয়েছে, তাই ওর এই চেঞ্জ লাইফটাতে ওকে একটু থিতু হওয়ার সময় তো আমাদের দেওয়া উচিত, তাই না দিদিভাই? দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে সময়ের সঙ্গে সবই ঠিক হয় ছোট, কিন্তু তখনই হয় যখন কেউ সেটা ঠিক করতে চায়। নীল তো সেটা চাইছে না। ও আমাদের ওর জীবন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিতে চাইছে, একটা অদ্ভুত জীবন চুজ করছে। বৌদি, এটা কিন্তু তুমি ভুল ভাবছো। হয়তো নীল মেঘের স্মৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, হয়তো ওর গিল্ট ফিলিং এর সঙ্গে লড়াই করার চেষ্টা করছে। আচ্ছা বাবা, দাদা ভাই কেন মেঘের স্মৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে? ওর যদি এতটুকু গিল্ট ফিলিং থাকতো তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি এতগুলো অন্যায় করে যেত না। সবটাই দাদা ভাইয়ের ইগো ট্রিপ, আমি বুঝে গেছি। যাকে ও 18 তারিখ আসবে বলেছে, বাড়িতে থাকবে কি থাকবে না সেটা কিছু বলেনি, আমি জাস্ট তোমাদের জানিয়ে দিলাম। দাদা ভাই আসছে, আসার আগে আমি বন্ধুর বাড়িতে চলে যাব, তারপর ও ব্যাক করে চলে যাওয়ার পর আবার বাড়িতে ফিরবে। এ কি কথা গিনি? বেশি বাড়াবাড়ি করিস না, হ্যাঁ? ছেলেটা এতদিন বাদে বাড়িতে আসছে। বাড়াবাড়ি গিনি করছে না ছোট। এই 6 মাসের মধ্যে অন্তত 3 বার ও ওকে লিখেছে যে ওর কাছে গিয়ে থাকতে চায়, কিন্তু তিনি প্রতিবার এড়িয়ে গেছেন। বাড়াবাড়ি সেটাকে বলে। গিনির রাগ হওয়া, গিনির অভিমান হওয়াটা বাড়াবাড়ি নয়। আচ্ছা তুই বলতো, এই 6 মাসের মধ্যে ও কবার তোর সাথে কথা বলেছে, কবার আমার সাথে কথা বলেছে? ও তো সেবার আমি ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে মেঘের সাথে কথা হয়? কোনো জবাব দিল না, ফোনটা কেটে দিল। ছোট, ও যেটা করছে সেটা সবটাই বাড়াবাড়ি, সবটাই আনন্যাচারাল। জগতে কি আর কারুর ডিভোর্স হয় না? তাহলে এরকম ইললজিক্যাল একটা ব্যবহার কেন? ও তো এই বাড়ির আসবাবপত্র যেমন ফেলে রেখে গেছে, সেইভাবে আমাদের ফেলে রেখে গেছে। ওর মধ্যে না বেসিক্যালি ওই হিউম্যান ইমোশন যেগুলোকে আমরা বলি সেইগুলোই কম আছে। মাঝখানে মিনি জন্মদিন ছিল, ওই একটা হ্যাপি বার্থডে মেসেজ বোধ হয়, ব্যাস। তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সেই একই ব্যাপার। আর আমার জন্মদিন, ও নিজের জীবনে আমাদের আর কাউকে চায় না। বেশ, তাই হোক, আমি আর ওর জীবনে অন্তত ঢুকছি না, যা ইচ্ছে করুক। তোমার হলো? আমি বেরোচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এ নাও, সবটা খেয়ে নিও। কি, তুই বেরোবি না? হ্যাঁ, বেরোবো বিকেলে। বলছিলাম, তুমি পরশুদিন ছুটি নেবে তো? নেবো রে, নেবো। থ্যাংক ইউ। হোয়াট অফ থ্যাঙ্কস? এমনি মুখ থেকে বেরিয়ে গেল। নিশ্চয়ই যাব। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোর পাশে থাকবো। চাইবো তোর সমস্ত স্বপ্ন, সমস্ত ইচ্ছে যেন পূরণ হয়। এমনকি সেই ইচ্ছে যদি নীলের সঙ্গে যৌথ জীবন যাপন হয়, সেটাই যদি আমার ইচ্ছে হতো, তাহলে এই 6টা মাস অন্যভাবে কাটতো। মা, অনেকদিন না ওই লুচি আর সাদা আলুর তরকারি খাওয়া হয় না, খিদে পেয়েছে, একটু করবে আজকে? আসছি আমি। দরজাটা বন্ধ করে দিয়ে। মেঘ,
কাল বাদে পরশু তোর আর নীলের ডিভোর্স হবে, ছাড়াছাড়ি। তোদের বিয়েটা ভেঙে যাবে, আমাকে ঠকিয়ে করা বিয়েটা। সবাই ভুলে যেতে পারে মেঘ, কিন্তু আমি তো ভুলতে পারবো না সেদিন আমার সঙ্গে কি হয়েছিল, তুই কি করেছিলি, নীল কি করেছিল। আমি নীলকে না পেয়ে থাকতে পারি, আমি আমার জীবনে একেবারে কিছু না পেয়ে থাকতে পারি, বারবার হেরে গিয়ে ধরা পড়ে গিয়ে সবার চক্ষুশূল হয়েও থাকতে পারি। কোর্ট কেসে পরের দিনের হিয়ারিংয়ে আমাকে দোষী বলে দিতেই পারি, কিন্তু বিশ্বাস কর মেঘ, তাতে আমার কিচ্ছু যাবে আসবে না, কারণ পরশু আমি আবার জিতে যাব। তুই যেদিন নীলকে বিয়ে করেছিলি সেদিন থেকে আমি ছলে বলে কৌশলে চেয়েছি এই ঘটনাটা ঘটুক, যেটা পরশু ঘটতে চলেছে। এতে আমার কন্ট্রিবিউশনও আছে, আমি মানছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম হ্যাপি মেঘ। তোকে নীলের সঙ্গে মিলতে দিইনি আর দেবেও না। ভবিষ্যতেও যদি কখনো দেখি তুই নীলের কাছাকাছি আবার যাচ্ছিস, বিলিভ মি মেঘ, আই প্রমিস, এবার আমি আরো ভয়ঙ্কর হব। হেল্প করে দিই কিছু? করবি? যেটা করলে আমার সবচেয়ে বড় হেল্প হবে সেটা করবি কি? মা ছাড়ো, তোমাকে আর আমি হেল্প করতে পারবো না, ছেড়ে দাও। আমার কি মনে হয় জানিস মেঘ, যেটা ঘটছে না সেটা কেউ বোধহয় মজা করে ঘটিয়ে চলেছে, এটা আসলে সত্যি নয়। আবার কখনো কখনো মনে হয় যে কেউ কাউকে শাস্তি দেওয়ার জন্য এটা করছে, সে নিজেই সব ঠিক করে দেবে আর বলে দেবে যে আমি মজা করে এগুলো ঘটিয়েছি, সব ঠিক হয়ে যাবে জানিস, তোর আর নীলের মধ্যে। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। কি বলতো, আমরা সবাই মিলে না একটা ভুল করে ফেলেছিলাম। সে ভুলটা আমি, বাপি, নীল সবার দ্বারা হয়েছিল। আমরা এবার সেটা শুধরে নেবো, তারপর সব এমনি ঠিক হয়ে যাবে।